মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরা রাজাকার, এরাই আলবদর। ৭১ যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, আমরা তাদের খুঁজে খুঁজে বের করব, প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাত করব। দর্শক, চট্টগ্রামে বিআরটিসির 4টি বাসে আগুন দিতে 4 লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এক লেগুনা চালক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ লেগুনা চালক সোহেল রানাকে গত সোমবার সকালে গ্রেফতার করে। তার কাছে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ক্লিপে দেখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা কি কোঠা পাবে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াবো না। কিসের কারণে দেশে এত আন্দোলন হলো এবং কোন কথার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে দোষ দিল, দোষারোপ করলো, সেই ভিডিও কিন্তু আজকে সম্পূর্ণ আপনারা এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হতে পারবেন। কাকে রাজাকার বলেছিল এবং রাজাকার নিয়ে কেন এত আন্দোলন হলো। দর্শক, এই ঘটনাটি আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনি কিন্তু একটি বক্তব্য তো ক্লিয়ার করেছিল, তা সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দর্শক, আরও একটি ভিডিও ক্লিপ আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান সাহেব উনি কিন্তু নারায়ণগঞ্জে যখন চলমান রাজনীতি অবস্থায় ছাত্ররা রাজনীতি আন্দোলন করে অনেক প্রতিষ্ঠান পুড়াই ফেলাইছে, অনেক মিল কল কারখানা পুড়াই ফেলাইছে, উনি মাননীয় প্রধান সাবেক সংসদ সদস্য উনি সেই জায়গা পরিদর্শন করতে যায় উনিও কিন্তু রাজাকার বলে আখ্যায়িত করেছিল। আসলে কেন রাজাকার বলল এই বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে পারবো। তা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। করে আন্দোলন, এই আন্দোলনটা কি? সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা, রাস্তার চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে গেছে। এই যে ঘটনাটা, এবং এটা মনে হলো যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো। আর সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। মাননীয় স্পিকার, আমরা তো বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলাম, বাংলাদেশের সব আন্দোলনে সেখানে আমরা গিয়েছি, এই স্কুল থেকে কলেজ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি আন্দোলন করতে। কখনো ভিসির বাড়িতে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কায়দায়। এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া। ভিসি ছিলেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, আত্মীয়স্বজন ছিল, ভয়, তারা ভিসির সামনে এসেছিলেন, তার উপরে আঘাত পর্যন্ত করতে গেছে, যদিও অন্য ছেলেরা তাকে বাঁচিয়েছে। আর তার ছেলেমেয়েরা ভয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাদের। আর একতলা দোতলা সব একেবারে তছনছ। শুধু তাই না, সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা ভেঙেছে এবং ক্যামেরার যেখানে রেকর্ডিং বক্সটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। কত পরিকল্পিতভাবে এই ঘটনা! আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না, বা তারা ওখানকার ছাত্র বলে আমি মনে করি না। কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না, আর এভাবে আঘাত করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে
জঘন্য ঘটনা ঘটিয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা। তারা দাবি করেছে, খুব ভালো কথা, আমরা তো বসিনি, সোমবারে ক্যাবিনেট মিটিং, সেখানে বসে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আমাদের মন্ত্রী সড়ক ও সেতু বিভাগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল তাদের সঙ্গে বসবে এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বসলো। সেই সাথে সাথে আমি আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, যে যার কাজ এটা, আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেন যে ওরা যে দাবিটা করেছে এর যৌক্তিকতা কী আর এটাকে কতটুকু কী করা যায়, আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। আর মন্ত্রী গেল, তাদের সাথে বসলো, একটা সমঝোতা হলো যে এটা তো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কীভাবে হবে। কারণ এখানে ক্যাবিনেট সেক্রেটারি, জনপ্রশাসনের সচিব থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট যারা, তারাই বসবেন এবং ক্যাবিনেট। এরা রাজাকার, এরাই আলবদর। ৭১ যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, আমরা তাদের খুঁজে খুঁজে বের করব, প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাত করব। দর্শক, গত বৃহস্পতিবার থেকে টানা ৩ দিন কোটা বিরোধী আন্দোলনের কে পুঁজি করে নারায়ণগঞ্জে জামাত, শিবির এবং বিএনপির নেতাকর্মীরা যে ধ্বংসলীলা বা তাণ্ডব চালিয়েছেন সেই ক্ষতচিহ্ন কিন্তু নারায়ণগঞ্জে রয়ে গেছে। এবং আজকে নারায়ণগঞ্জের স্থানীয় এমপি শামীম ওসমান সেই ধ্বংসস্তূপই বলবো আমি, সেই ধ্বংসস্তূপ তারা পরিদর্শন করেছেন, বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে স্থাপনাগুলোতে আগুন দিয়েছেন। আমরা এখন কথা বলতে চাচ্ছি স্থানীয় এমপি শামীম ওসমানের সাথে। শামীম ভাই, নারায়ণগঞ্জে যেই তাণ্ডবলীলাই আমি বলবো, যে তাণ্ডব চালিয়েছে, আমরা যতটুকু খবর পেয়েছি যে এই তাণ্ডবের যে অংশ নিয়েছে তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এসে আগে থেকে তারা এখানে ছিলেন, অবস্থান করছিলেন এবং পরে সেই তাণ্ডব চালিয়েছে। এটা তো একদিনের ঘটনা নয়, আপনি কি মনে করেন যে এটা পূর্ব পরিকল্পিত এবং অনেক দিন ধরে এটা পরিকল্পনা করা হচ্ছিল? যে আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ঢাকা চিটাগং এই হাই রোডের ব্যাপারে আমি আমাদের বিভিন্ন সংস্থাকে এবং দলকে আমি জানাতে ক্লান্ত হয়ে গেছিলাম। একটা সময় মানুষ ভাবতো আমি বোধহয় খুব বেশি প্যানিক করি কিংবা ভয় পাই, বাট আমি বাস্তববাদী, আমার চোখের সামনে যা হচ্ছে আমি সেটা দেখেছি। এই জায়গাটাতে ওদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে হিট অ্যান্ড রান, অর্থাৎ ওরা এই টোটাল চিটাগং হাইওয়েটাকে বেছে নিয়েছে। এখানে 450-র উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসাটাকে আমি বেশ করছি না, প্রচুর বাড়িঘর উঠেছে। রাতারাতি এত বড় বড় বাড়িঘর কোত্থেকে উঠলো, কারা এত টাকা পয়সার মালিক আমি বুঝলাম না। এগুলি ম্যাক্সিমাম পড়েছে ড্যামরার মধ্যে, আর একটা অংশ পড়েছে 10% আমার নির্বাচনী এলাকার মধ্যে। এই যে মুভমেন্ট হয়েছে, এই যে ওরা জ্বালাও পোড়াও যে জঘন্য কাজটা করেছে, আমরা দেখেছি এর মধ্যে 10% ম্যাক্সিমাম নারায়ণগঞ্জের লোক ছিল, আর 90% ছিল বিএনপি জামাতের সারা বাংলাদেশের থেকে আসা। আমি কর্মী বলবো না, এরা সব জঙ্গি না হলে দেখেন পিছনে নম পার্ক পুড়িয়ে দেওয়া হয়েছে, বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে স্পিডবোট পুড়িয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমার কাছে সাবজেক্ট ম্যাটার না। আমার কাছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যেটা আমি মানতে পারিনি, একটা সাংবাদিক, মহিলা সাংবাদিক, বাচ্চা মেয়ে একটা, সে তার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গেছিল, প্রথমে তার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে, সে আপনাদের ঝুলানো যে ব্যাগটা আছে ওরকম ব্যাগটা দিয়ে তার বুকটা চেপে ধরেছে, এরপরে তার পায়জামা খুলে দেওয়া হয়েছে, সে তার পায়জামা এক হাতে ধরেছে, এক হাতে বুক ধরেছে। কোন জগতে আছি আমরা? এরপরে কেন ছাড়স না, ওই মেয়ের স্টেটমেন্টটি দেখলাম আমরা, আপনাদের টেলিভিশন চ্যানেলও দেখেছি, তার মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তারপরে মেয়ে ছাড়ে নেই, তার ইজ্জত বাঁচিয়েছে। তার বিভিন্ন অঙ্গে এমনভাবে নেকড়ের মতো, হায়নার মতো হাত দেওয়া হয়েছে, সে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি হাসপাতালে ছিলাম, খুবই গুরুতর অসুস্থ। একজন হিন্দু মহিলা আমাকে ফোন করলেন, আমি তার পরিচয় দিব না কোনোদিনও, সে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি ওনার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন, তার সমস্ত চুড়ি উনি খুলে দিয়েছেন হাত থেকে। চুড়ি খুলে দেওয়ার পরে তার মঙ্গলসূত্র নেওয়ার চেষ্টা করেছে, উনি বলছে বাবা এটা নিও না, বাবা বলেছেন, এমন জোরে টান দিয়েছে তার ব্লাউজ সুদ্ধা খুলে ফেলেছে, এবং ওই মেয়েটার গায়ে কিছু ছিল না দেখে তার ওড়না নিয়েছে এবং তার বুকে হাত দিয়েছে। সো এরা রাজাকার, এরাই আলবদর। ৭১ যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, আমরা তাদের খুঁজে খুঁজে বের করব, প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাত করব ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, যেটি দলের একেবারে সাধারণ তৃণমূলের যারা কর্মী বা সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে যে এই যে তাণ্ডব চলছিল বিভিন্ন বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক,
এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো 2টি ভিডিও ক্লিপ নিয়ে কথা বলবো এবং ভিডিও ক্লিপটা ইতিমধ্যে আপনারা ছোট্ট করে কিছু অংশ দেখেছেন। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষ টাকার জন্য কিছু সময় এমন এমন কিছু ভুল করে বসে যে ভুলের সমাধান সারা জীবনেও হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের এই চলমান আন্দোলনের মধ্যে, ছাত্র আন্দোলনের মধ্যে কিছু সংখ্যক এক শ্রেণীর লোক যে জ্বালাও পোড়াও করেছে তারই একটি প্রতিবেদন আপনারা দেখতে পারতেছেন, একটি ভিডিও ক্লিপ। দর্শক, একজন টেম্পো ড্রাইভার, তিনি কিন্তু একজন লেগুনা ড্রাইভার, সে একটা গাড়ি 1 লক্ষ টাকা করে দেবে পোড়াবে এরকমের কন্ট্যাক্ট করেছিল কোনো এক ব্যক্তির সাথে, কিন্তু সেই কন্ট্যাক্টের কোনো চুক্তিপত্র ছিল না, সেই কন্ট্যাক্টের কোনো অগ্রিম টাকার ছিল না, মাত্র 500 টাকা হয়তো পেয়েছে। এই ভিডিওতে আমরা যে তথ্য পেয়েছি 500 টাকার জন্য সে সরকারি এরকমের প্রতিষ্ঠানে ভালো একটি যে আমাদেরকে যে সেবা দেয় যে সমস্ত গাড়ি, সেই গাড়িগুলো একটা গাড়ি হাজার হাজার কোটি টাকা দাম, শয় শয় কোটি টাকার ক্ষতি করেছে, 4-5টা গাড়ি পড়েছে, এরকম সিসিটিভির ফুটেজে এই তথ্য পাওয়া গেছে এবং তাকে শনাক্ত করে পুলিশ তাকে অ্যারেস্টও করেছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। এই ধরনের যে কর্মকাণ্ডগুলো হতে চলেছে আমাদের বাংলাদেশে এবং কিছু সংখ্যক ছাত্ররা এখনো আন্দোলনের পর মাঠ ছাড়ে নাই কেন, অনেক ভাইকে অনেক ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাইছে অতি শীঘ্রই তাদের তথ্য দেওয়ার জন্য। দর্শক, চলুন সেই ভয়ানক ভিডিওগুলো আমরা দেখি। হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি, দেখার পরে চট্টগ্রামে বিআরটিসির 4টি বাসে আগুন দিতে 4 লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এক লেগুনা চালক। সিসি ক্যামেরার ফুটেজে দেখে পুলিশ লেগুনা চালক সোহেল রানাকে গত সোমবার সকালে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেফতার করা হয় পরদিন সন্ধ্যায়। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল বলেন, শ্রমিক লীগ নেতা দিদারুল্লের নির্দেশেই বিআরটিসির বাসে আগুন দেন তিনি। তাকে 4 লাখ টাকা দেওয়ার কথা ছিল, অগ্রিম হিসেবে পান 500 টাকা। গত শনিবার রাত 12টার দিকে ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা 4টি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুনে একটি বাসের 16টি আসন ও আরেকটি বাসের 8টি আসন পুড়ে যায়, বাকি দুটি আংশিক পুড়ে যায়। এই ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ জুলফিকার বাদী হয়ে হাটহাজারী থানায় রোববার মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে সোহেল রানা গণমাধ্যমকে বলেন, 4 লাখ টাকা দেওয়ার কথা বলায় দিদারুলের নির্দেশে বাসে আগুন দিয়েছেন তিনি। তবে সোহেলকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম। আদালত প্রাঙ্গণে দিদারুল গণমাধ্যমকে দাবি করেন এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দেওয়ার ঘটনার পেছনে কারণ হিসেবে বিআরটিসির চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ জুলফিকার জানান, সরকারি দলের নাম ভাঙিয়ে দিদারুল ডিপোর বাসগুলোতে সুপারভাইজার নিয়োগ দেওয়া সহ নানা প্রভাব বিস্তার করতেন। তিনি এখন আর সেই সুবিধা করতে না পারায় এই ঘটনা ঘটাতে পারেন। এ ব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপার জানান, আগুনের ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনাটি ঘটনা হয়েছে। এটা সম্পূর্ণ তার পূর্ব শত্রুতা। বাস ডিপোর সাথে যাকে আমরা ধরেছি তার সাথে একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, ব্যক্তিগত শত্রুতা ছিল। এর জেরের কারণে সে একজনকে অর্থ দিয়ে তার মাধ্যমে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করে এবং কিছুটা অগ্নিসংযোগ করেছে, যেটা তেমন ক্ষয়ক্ষতি বয়ে আনে নাই। আমরা যে অগ্নিসংযোগ করেছে তাকে আমরা গ্রেফতার করেছি এবং যে তাকে মদত দিয়েছে বা অর্থ দিয়েছে তাকে আমরা গ্রেফতার করেছি। এটির সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। এটা যেহেতু তার পূর্ববর্ত শত্রুতা, এটা হচ্ছে রেগুলার ক্রাইম। এই রেগুলার ক্রাইম অনুযায়ী তাকে আমরা ধরেছি। রাষ্ট্রীয় সম্পদ যারা বিনাশ করবে, জনমনে ভীতি সৃষ্টি করবে এবং দেশের ক্ষতি সাধন করবে, সবার ব্যাপারে আমরা তৎপর। আপনি জানেন ইতিমধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত আছে।
আমরা বিভিন্ন থানা এলাকা থেকে নাশকতার সাথে সম্পৃক্ত অথবা নাশকতা কর্মকাণ্ডের কারণে দেশের বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, তাদেরকে অনেকে আমরা গ্রেফতার করেছি। ডিপোর সিসি ক্যামেরায় দেখা গেছে কালো শার্ট ও লুঙ্গি পরা একজন প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।